আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। শুরু করছি খাদ্য নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর জিমস্টেক ইন্টারন্যাশনাল। আজ অনুষ্ঠানের নবম পর্ব। আজকের আলোচ্য বিষয় কুরবানি, সুস্থ পশু ও নিরাপদ মাংস ব্যবস্থাপনা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা সামনে কুরবানির ঈদ। এই ঈদকে উপলক্ষ করে আমরা কিভাবে সুস্থ পশু কিনব এবং সেটা বাসায় এনে কিভাবে পরিচর্যা করব, জবাইয়ের পূর্বে কী ধরনের প্রস্তুতি নিব এবং জবাইয়ের পর কিভাবে তার স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা করব, এরপরে যে বর্জ্য ব্যবস্থাপনা সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। তো আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন সম্মানিত অতিথি। আমার ডান পাশে প্রথমে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এরপরে রয়েছেন ডক্টর বজলুর রহমান, পরিচালক পরিকল্পনা শাখা, প্রাণী সম্পদ অধিদপ্তর। এরপরেই রয়েছেন আমাদের ডক্টর শ্যামল কুমার রায়, তিনি আছেন সহকারী পরিচালক এবং বিভাগীয় প্রধান ল্যাব, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। আপনাদের তিনজনকেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। তো আমরা প্রথম অংশে আলোচনা করব পশু ক্রয়, জবাই পূর্ব প্রস্তুতি, এই বিষয়গুলো নিয়ে। শুরুতেই আমি ডক্টর বজলুর রহমান আপনার কাছে জানতে চাই, কুরবানির সময় মানুষ সবচেয়ে বেশি যে প্রশ্নটি করে থাকেন, হাটে গিয়ে কিভাবে বুঝবো পশুটি সুস্থ? একজন সাধারণ মানুষ কি কি বিষয় দেখে পশু কিনবেন, যদি একটু সহজ ভাষায় বলেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিপি কর্তৃপক্ষকে এরকম একটি জনগুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য। সুস্থ প্রাণী নির্বাচনই নিরাপদ মাংস প্রাপ্তির একটি প্রথম ধাপ। সাধারণ মানুষ হাটে গিয়ে প্রাণীর কিছু শারীরিক এবং আচরণগত লক্ষণ দেখেই সুস্থ প্রাণী চিনতে পারবে। যেমন প্রাণীর চোখ, মুখ ও কান এদিকে লক্ষ্য রাখতে হবে। সুস্থ প্রাণীর চোখ অলওয়েজ উজ্জ্বল থাকবে এবং পরিষ্কার থাকবে, কান দুটো খাড়া থাকবে এবং সতর্ক থাকবে, মাথা উঁচু করে রাখবে। প্রাণীর থুতনি, যাকে আমরা মাজল বলে থাকি, এই মাজলটি ভেজা থাকবে এবং বিন্দু বিন্দু ঘামের মতো পানি থাকতে পারে। নাক ও মুখ দিয়ে অতিরিক্ত কোনো লালা বা কোনো তরল পদার্থ ঝরবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাণীর পশম এবং চামড়া। সুস্থ প্রাণীর ক্ষেত্রে পশমটি মসৃণ, চকচকে এবং পরিষ্কার থাকবে এবং চামড়ায় কোনো প্রকার ক্ষত থাকবে না। আর আচরণ, সুস্থ প্রাণী চটপটে থাকবে, অলস চটপটে থাকবে, ডাকলে সাড়া দিবে, সোজা হয়ে দাঁড়াবে এবং স্বাভাবিকভাবে হাঁটবে। সুস্থ প্রাণী স্বাভাবিক গতিতে শ্বাস প্রশ্বাস নেবে, অস্বাভাবিক কোনো শ্বাস প্রশ্বাস দেখা যাবে না, শ্বাসকষ্ট দেখা যাবে না। সুস্থ প্রাণীকে খাবার দিলে সে খেতে চাবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাণীর ক্ষেত্রে, সেটি হলো সুস্থ প্রাণী বিশ্রামের সময় অলওয়েজ জাবর কাটবে। এটি সুস্থ প্রাণী দেখার আরেকটি লক্ষণ। জি, তাপমাত্রা বিষয়ে কোনো বিষয় আছে? তাপমাত্রা সুস্থ প্রাণীর ক্ষেত্রে সাধারণত তাপমাত্রা মানুষের মতোই অনেকটা, সাধারণত প্রায় 99 বা 100-র কাছাকাছি থাকবে। এর বেশি যদি ওঠে, কিন্তু আজকে যেহেতু আজকে গরমকাল, তাপমাত্রা একটু স্বাভাবিক একটু বাড়তে পারে, এক্ষেত্রে ওরিড হওয়ার কিছু নেই। আচ্ছা, আরেকটা বিষয়, আরও যদি সন্দেহ হয় তাহলে প্রতিটি হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে, সেই ভেটেরিনারি মেডিকেল টিমের সহায়তা নেওয়া যেতে পারে। জি, তো ঠিক আছে। আমাদের আরেকটা বিষয় আছে যে অনেকেই ভুল ধারণা পোষণ করে থাকে যে খুব মোটা মানেই ভালো পশু। তো এটা কি সবসময় ঠিক? না, এটি অলওয়েজ ঠিক নয়। কারণ খুব হৃষ্টপুষ্ট পশু মানেই যে ভালো পশু, এটি সবসময় ঠিক নয়। স্বাভাবিকভাবে হৃষ্টপুষ্ট করা প্রাণীর শরীর সুগঠিত থাকবে, ভরাট থাকবে, পেশিগুলো একটু টান টান থাকবে। আর অন্যদিকে যদি অবৈজ্ঞানিক উপায়ে যদি প্রাণীকে হৃষ্টপুষ্ট করা হয়, তাহলে দেখা যাবে প্রাণীর শরীরটি ফোলা ফোলা ভাব আছে এবং একটি থলথলে ভাব থাকবে
এবং চামড়ার নিচে পানি থাকবে। জি, আমি জনসাধারণকে আরেকটু একটু টেস্ট করে বলবো যে গরুর পিছনের দিকে যে মাংসটা, সেটাকে আমরা গ্লুটিয়াল মাসল বলি। এই গ্লুটিয়াল মাসলে যদি আমি আঙ্গুল দিয়ে চাপ দিই, তাহলে মনে হবে যে আঙ্গুলটা আমার সাথে সাথে ফিরে আসছে, মাংসটা দেবে যাবে, সাথে সাথে ফিরে আসবে। আর যদি সেটি অবৈজ্ঞানিক উপায়ে করা হয়, তাহলে দেবেই থাকবে এবং স্বাভাবিক সময়ে ফিরে আসবে না। চমৎকার। আমার মনে হয় দর্শকরা বুঝতে পারছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসছি ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম। আপনার কাছে প্রশ্ন, হাট থেকে পশু কেনার পরে বাসায় এনে অনেকেই দড়ি দিয়ে বেঁধে রাখেন, রাইট। অনেক সময় খাবার পানির দিকেও খেয়াল থাকে না তাদের। জবাইয়ের আগ পর্যন্ত পশুর যত্ন বিষয়ে যদি আপনি দর্শকদের জন্য বলেন। আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডকে এবং জিটিভিকে। একটি জনগুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের সামনে কোরবানি আসতেছে, এ ধরনের আসলে ধারণা থাকা দরকার সবার। তো বিশেষ করে আমরা যখন বাজার থেকে একটা গরু আমরা কিনে নিয়ে আসি, তো সেটি কিন্তু আসলে থাকে একটু ক্লান্ত, তাকে কিন্তু পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দিতে হবে এবং তাকে একটা ভালো জায়গায় রাখতে হবে, যে জায়গাটা পরিষ্কার এবং বায়ু চলাচল করে এরকম জায়গায়, এবং পাশাপাশি তাকে আমরা পরিষ্কার খাবার পানি দিতে হবে এবং তাকে আসলে ভয় ভীতি প্রদর্শন করা যাবে না। আর তাকে আমরা যদি আর একটু বলি যে হঠাৎ করে অনেক সময় খাদ্য আমরা পরিবর্তন করি, তো যেহেতু যে খাবারে সে অভ্যস্ত, বিক্রেতার কাছ থেকে যদি আমরা একটু জানি যে কোন ধরনের খাবার তাকে দেওয়া হয়েছে, তাহলে সেটি কিন্তু তাকে দেওয়া যেতে পারে। জি, রাইট। আর একে কিন্তু সুস্থ একটা আলাদা, যেহেতু নতুন একটা পশু আমাদের এখানে এসেছে, এটাকে আলাদাভাবে রাখা ভালো। আরেকটা যে এখানে গাদাগাদি করে রাখা, অনেক সময় আমরা দেখা যায় যে অনেক গাদাগাদি করে রাখি, তারপর এটাকে পিচ্ছিল মেঝেতে যেন না রাখি, যাতে করে এটা যে পড়ে যে হাড় ভেঙে যেতে পারে, এবং মশা মাছি যদি সেখানে থাকে, সেই উপদ্রবগুলো থাকা যাবে না। এক কথায় যে একটি পশুকে সর্বোচ্চ আরামদায়ক ব্যবস্থা রাখতে হবে, কারণ এটি যদি আমরা নিশ্চিত করি, তাহলে দেখা যাবে যে সেটি তার উপরে যেটা চাপ, যেটাকে আমরা বলি ট্রেস, এবং এই ট্রেসটা কিন্তু প্রাণীর যে মাংসের কোয়ালিটিকে এটাকে নষ্ট করে দেয়। জি, থ্যাংক ইউ। অনেকে পশুকে খুব কম খেতে দেন, কুরবানি যাতে সহজ হয় দেওয়ার জন্য। হ্যাঁ, এটা কি ঠিক? না, এটা আসলে ভুল ধারণা যে কম খাবার দিলাম, পশুটা হয়তো একটু দুর্বল হয়ে গেল, তাকে হয়তো জবাই করা সহজ, হয়তো এরকম অনেকে আমরা ধারণা করতে পারি। কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিতে হচ্ছে যে পশু জবাইয়ের আসলে 12 ঘন্টা পূর্বে তাকে দানাদার খাবার এবং ঘাস লতাপাতা না দেওয়া ভালো। সেই ক্ষেত্রে আমরা তাকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে পারি, বিশেষ করে 12 ঘন্টা পূর্বে জবাই। এবং এটি যদি খাওয়ানো হয়, পানি খাওয়ানোর যে উপকারিতা, সেটি হচ্ছে তার যে স্ক্রিনিং করা, চামড়া ছাড়ানো খাওয়া যায়। ধন্যবাদ। আমরা পরে প্রশ্নে আসবো। এখন আমি যাব ডাক্তার শ্যামল কুমার রায়। তো আপনি জানেন যে আমাদের মাংস তো রান্না হবেই, তাই একটু অস্বাস্থ্যকর হলেও সমস্যা নেই। জনস্বাস্থ্যের দৃষ্টিতে এই ভাবনাটা কতটা সঠিক? ধন্যবাদ প্রশ্নের জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিভি কর্তৃপক্ষকে একটা সময়োপযোগী, একটা জনগুরুত্বপূর্ণ অনুষ্ঠান করার জন্য। তো আপনি যে প্রশ্ন করছিলেন তার উত্তর এটাই বলবো যে অবশ্যই না, মাংস রান্না হবেই, যেন তেন প্রকারের রান্না করলে সেই মাংসটা আমাদের গ্রহণ করা উচিত হবে না। আসলে মাংস একটা পরিষ্কার পদ্ধতিতে প্রসেসিং করে তারপরে আমাদের রান্না করা উচিত। তাছাড়া আমরা যদি দূষিত মাংস বা মাংসের সাথে ময়লা লেগে গেছে এরকম মাংস যদি আমরা রান্না করি, সেই মাংস খেলে আমাদের যেটা হয় ফুড পয়জনিং হয়। ফুড পয়জনিং হলে আপনার বমি হবে, পাতলা পায়খানা হবে এবং অন্যান্য ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে। এক্ষেত্রে আরও বলা যায় যে বিশেষ করে শিশু এবং বয়স্করা এর দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের রান্না করার সময় অবশ্যই স্বাস্থ্যগত উপায়ে বা প্রসেসিং করে আমাদের মাংসটা রান্না করলে সেই মাংসটা আমাদের গ্রহণোপযোগী হবে। হ্যাঁ, নোংরা হাত, অনেক সময় নোংরা ছুরি, এইসব বিষয়ে তো আসতে পারে এখানে। এর উত্তরে আমি বলবো যে নোংরা ছুরি দিয়ে কিন্তু কাটে না। দেখা গেলাম মাংস কাটতে গেলেও হাত কেটে গেল, পিছলে যায়, সুন্দরভাবে কাটা যায় না। আর তার সাথে নোংরা লেগে থাকে, ওই নোংরাগুলো মাংসের সাথে যুক্ত হয়। জি, তো মাংস যখন কাটি, মাংসের শরীরে কিন্তু ওই যে আঠালো থাকে, রক্ত লেগে থাকে এবং ওর থেকে যে রক্তরস বের হয় সেটাও আঠালো, তাহলে ময়লাটা মাংসের সাথে লেগে গেল।
এই ময়লাযুক্ত মাংস ভালো করে না ধুলে এই ময়লাগুলো যাবে না। তাই খুব সুন্দর করে একটা ধারালো চাকু এবং পরিষ্কার চাকু বা অস্ত্র দিয়ে আমাদের মাংসগুলো জি, বুঝতে পারছি। কাটা দরকার। আশা করি আমাদের দর্শকরা বুঝতে পারবেন। মাংস অতিরিক্ত সিদ্ধ করলে এর গুণগত মান কি ঠিক থাকে? ধন্যবাদ প্রশ্নের জন্য। সুন্দর একটা প্রশ্ন করছেন। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে যত বেশি তাপমাত্রায় আমরা মাংসটা রান্না করব ততটা মাংস সুস্বাদু হবে। এই কথাটা মোটেও সঠিক না। আমার মাংস যদি অপটিমাম লেভেলে যদি আমরা তাপমাত্রা রান্না না করি তাহলে মাংসের কী হবে, আমার ওই মাংসের গন্ধটা চলে যাবে, আমার মাংসের স্বাদটা চলে যাবে, তারপরে ওই মাংসের কোয়ালিটিটা নষ্ট হবে, তারপরে যেটা খাবো সেটার মাংস থাকবে না। তাহলে মাংসের গুণগত মান, রূপ, রস, গন্ধ কোনোটাই থাকলো না, শুধু আমাদের খাওয়া হলো। এরকম ঠিক না। তাহলে আমাদের তাহলে আমরা কিভাবে রান্নাটা করলে? তাহলে আমাদের একটা ওই যে ধীরে ধীরে বা মাঝারি তাপমাত্রায় রান্না করলে সেই মাংসটা আমাদের সহজে গ্রহণ উপযোগী হয় এবং এই মাংসটা খেলে আমাদের উপকার হয়। জি, চমৎকার চমৎকার বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম। সাধারণ মানুষ জবাইয়ের পর পশুর লিভার, কিডনি, ফুসফুস কিংবা হার্ট, এই অর্গানগুলো দেখে কিভাবে বুঝবেন যে পশুটি সুস্থ ছিল? যদি সহজ ভাষায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ। খুবই চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন। তো পশু আসলে সুস্থ পশু জবাই করাটাই আসলে আমরা সাজেস্ট করি। তারপরেও দেখা যায় যে অনেক বিষয় আমাদের চোখ এড়িয়ে যায়। সেক্ষেত্রে জবাইয়ের পরে আমরা পশুকে পর্যবেক্ষণ করা যায়, পোস্টমর্টেম এক্সামিনেশন, জবাই পরবর্তী যে পর্যবেক্ষণ করা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু অঙ্গ আছে, যেমন লিভার, কিডনি, তারপরে ফুসফুস, যেগুলোকে আমরা বলি খুব ভাইটাল অর্গান। তো একটা সুস্থ মানে যেটি যে লিভারটা, স্বাভাবিক লিভারটা, এটি চকচকে মসৃণ গাঢ় রঙের, বাদামি রঙের হয়। আর এটি যদি দেখা যায় যে দূষিত হয়, অর্থাৎ এটি যদি আমরা দেখি যে এর রঙটা স্বাভাবিক নাই এবং দেখা যাচ্ছে যে এখানে পরজীবী আছে এরকম মনে হচ্ছে বা দাগ আছে, তখন এটাকে আমাদের বুঝতে হবে যে এই লিভারে সমস্যা আছে। এরপরে যদি আমি বলি যে ফুসফুসের কথা, একটি স্বাভাবিক সুস্থ যে এটি হালকা গোলাপি রঙের হবে এবং নরম হবে, কিন্তু এটি যদি কালচে হয়ে যায় বা দেখা যাচ্ছে যে শক্ত হয়ে যাচ্ছে বা এখানে পুজ বা অন্য জিনিস চাপ দিলে দেখা যাচ্ছে যে বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এটি অস্বাভাবিক, এটি আমরা বলবো। এরপরে যদি আমি কিডনির কথা বলি, কিডনির একটা হবে গাঢ় বাদামি বর্ণের হয় এবং এটি যদি এই রঙটা যদি স্বাভাবিক না থাকে বা দেখা যাচ্ছে যে কোনো সাদা ছোপছাপ দাগ, সেক্ষেত্রে এটি কিন্তু আসলে খাওয়ার উপযোগী নয়। এরপর যদি আমি হৃৎপিণ্ডের কথা বলি, হৃৎপিণ্ডে দেখা যায় যে সেখানে যদি পানি, অনেক সময় এটি ফুলে যায়, পানি ধরে, বলা যায় যে চাপ দিলে চারপাশে পানি জমে, অনেক সময় পুজো জমে। তো এগুলো হচ্ছে আসলে অস্বাভাবিক যে বিষয়গুলো। তো এই ধরনের ঘটনা যদি আমরা দেখি, সেই সমস্ত ক্ষেত্রে যদি দেখা যায় যে এটা সম্পূর্ণভাবে এই অর্গানগুলো নষ্ট হয়ে গেছে, সেটি আমাদের কিন্তু খাওয়ার কোনো সুযোগ নাই। জি, তো একটা ফলো আপ প্রশ্ন আর কি, সেটা হলো যে এইসব ভাইটাল অর্গানে একটু দাগ থাকলে আমরা সাধারণত মনে করি যে রান্না করে খেলে সমস্যা নেই। অনেকেই বলে থাকেন আর কি যে রান্না করলে তো সব জীবাণু সব মরে যায়, এটা কি ঠিক? এটি আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের ভিতরে আসলে এই ধরনের কনসেপশন আছে প্রচলিত। তবে ব্যাকটেরিয়া, ভাইরাস মারা গেলেও কিন্তু অনেক জিনিস থাকে যেগুলো কিন্তু থেকে যায়। যেমন যদি টক্সিন থাকে, বিষ, অনেক সময় অনেক ব্যাকটেরিয়ার বিষ তৈরি করে, সেগুলো কিন্তু তাপমাত্রায় নষ্ট হয় না। তো কাজে আমি যে ওই রান্না করে খেলে যে সম্পূর্ণ নিরাপদ, এই কথাটা কিন্তু বলা যাবে না। অনেক বিষয় থাকে যেগুলো রান্না করলে, আবার যদি যে প্রপার রান্না না হলেও কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়াগুলো কিন্তু নষ্ট হয় না। বুঝতে পারছি। তার আমাদের নিরাপত্তা বিষয়টাই আগে প্রাধান্য দিতে হবে। জি জি জি, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবার। ডক্টর বজলুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন, এটা একটা বাস্তব প্রশ্ন আর কি, আমরা বলতে পারি জবাইয়ের পরে কত সময়ের মধ্যে চামড়া ওঠানো উচিত বা ভালো? ধন্যবাদ আপনাকে। সাধারণত এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। সাধারণত দেখা যায় যে জবাইয়ের 10 থেকে 15 মিনিটের মধ্যেই পশুর শরীর থেকে সমস্ত রক্ত বের হয়ে যায়। এরপর থেকেই মূলত চামড়াটা ছাড়ানো ভালো, কারণ এই সময়টির মধ্যে পশুর শরীরটি গরম থাকে এবং পশুর শরীরের চামড়ার নিচে যে টিস্যুগুলো আছে, টিস্যুগুলো নরম থাকে।
তো এই সময়টাই যদি চামড়াটা ছাড়ানো মানে যায় 15 মিনিটের পরে রক্ত বের হয়ে যাওয়ার পরে শুরু করা, 15 মিনিট পর থেকে কতক্ষণের- শুরু করা উত্তম। মানে কতক্ষণের মধ্যে শেষ করা দরকার? অনেক এইটা- সময় লম্বা সময় নেই। সাধারণত এটা 1 থেকে 2 ঘন্টার বেশি দেরি হওয়াটা উচিত নয়। যদি খুব বেশি দেরি করে ফেলেন তাহলে যেটা হবে যে আমি যে বললাম যে চামড়ার নিচে যে টিস্যু আছে, চামড়া এবং মাংসের মধ্যে একটা টিস্যু থাকে, ওই টিস্যু থাকে, চর্বি থাকে, এগুলো শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে পরে দেখা যাবে যে চামড়াটা ছাড়াতে গেলে চামড়াটা সহজে উঠে আসছে না। তখন ছুরি দিয়ে চামড়া ছাড়াতে গেলে অনেক সময় চামড়া কেটে যেতে পারে বা মাংসে ক্ষত সৃষ্টি করতে পারে। এই আমার এই কথা বলার উদ্দেশ্য হলো যে যত তাড়াতাড়ি সম্ভব এই চামড়াটা ছাড়ানোই ভালো। জি, তো মানে আমি যদি আরেকটা প্রশ্ন করি আপনাকে, যে এই চামড়া সহজে ছাড়ানোর, মানে যাতে সহজে ছাড়ানো যায়, তো জবাইয়ের আগে পশুকে কোন ব্যবস্থা নিলে আর সে চামড়াটা সহজে আমরা ছাড়াতে পারি? ইতিমধ্যে প্রফেসর আরিফুল ইসলাম স্যার বলেছেন যে পশুকে জবাইয়ের আগে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। যদি যথেষ্ট পরিমাণে পানি খাওয়ান তাহলেই পশুর শরীরের যে টিস্যুর কথা বললাম এবং যে চর্বির অংশটার কথা বললাম সেটা নরম থাকবে। জি। জন্য প্রচুর পরিমাণে পানি পান করাতে হবে। আচ্ছা, মাটিতে ফেলে চামড়া ওঠানো কি নিরাপদ? না, কোনো দিনই না, কারণ মাটিতে রাখাই যাবে না। কারণ মাটিতে রাখলে মাটিতে এমন কোনো অর্গানিজম নেই যে মাটিতে নেই। সেখান থেকে কোনোভাবে কোনো না কোনোভাবে ছুরির মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক, মাংসের মধ্যে চলে আসতে পারে। কোনোভাবেই মাটিতে ছাড়ানো যাবে না। এক্ষেত্রে ত্রিপাল বা পলিথিন বা অন্য চাটাই ব্যবহার করে অ্যানিমেলটা। জি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, ডাক্তার শ্যামল কুমার রায়। অনেকে বাসায় দেখা যায়, অনেকের বাসায় দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত মাংস কাটাকাটি চলছেই। বিশেষ করে কুরবানিতে আমরা এটা বেশি লক্ষ্য করি। জনস্বাস্থ্যের দৃষ্টিতে কত সময়ের মধ্যে এই মাংস প্রসেসটা শেষ করা উচিত? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি আগে বজলুর রহমান স্যারের কথা শুনছিলাম। উনি বলছিলেন যে আমাদের পশু কাটার জবাই করার পরে 1 থেকে 2 ঘন্টার মধ্যে শেষ করলে ভালো হয়, কারণ ওই সময়টা ইজি থাকে, তা নাহলে মাংসগুলো শক্ত হয়ে যায়। মানে চামড়া ওঠানোর ক্ষেত্রে চামড়া ওঠানোর ক্ষেত্রে ইজি হয়, সহজ হয় আর কি। তো আমি সে সূত্র ধরে বলবো যে মাংস প্রসেসিংটা জবাই করার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টার মধ্যে শেষ করতে হয়। তা না হলে সেই মাংস প্রসেসিং করাটা কষ্ট হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আবহাওয়ার একটা ব্যাপার থাকে, যে আবহাওয়া যদি গরম থাকে সেই মাংসটা কিন্তু ঠান্ডা পরিবেশে রাখতে হয়। এখন সময় যদি 6 ঘন্টা পার হয়ে যায় তখন ওই মাংস থেকে চামড়া ছড়ানো খুব কঠিন হয়ে যায়। সেই জন্য আমি বলবো সেক্ষেত্রে মাংসটা ঠান্ডা পরিবেশে রাখাটাই উত্তম। মাংস তো ছাড়ানোর পরে মানে হ্যাঁ। পরে যে কাটাকাটিটা হয় এই সময়টা কিন্তু আমাদের 4 থেকে 6 ঘন্টার 6 মধ্যে ঘন্টার মধ্যে হওয়াটাই ভালো। বন্ধ হওয়াটা ভালো। জি, তো আপনাকে ধন্যবাদ। আমি একটা প্রচলিত ধারণা আছে, গরম মাংস ফ্রিজে দিলে নষ্ট হয়, এটা কি সত্য? এটা আমাদের তো ধারণা থাকতে পারে, কিন্তু এই ধারণাটা সঠিক নয়। আমাদের নর্মাল যে ফ্রিজে রাখার যে সিস্টেমটা, সেটা আমরা খাবারটা, রান্না করা খাবার, সেটা মাংস হোক বা অন্য খাবারই হোক, এটা রুম টেম্পারেচারে আনতে হয়। তার মানে খাবারটা ঠান্ডা হতে হয়, ঠান্ডা অবস্থায় ফ্রিজে রাখতে হয়, তাহলে সেই মাংসটা ভালো থাকে। তো সেই জন্য বলছি যে গরম মাংস রাখলেই যে ভালো হবে বিষয়টা ওরকম না। আমাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে আমাকে মাংসটা ফ্রিজে রাখলে সেই মাংসটা ভালো থাকে এবং সেটা গ্রহণ উপযোগী থাকে। জি, ফ্রিজে এবং ডিপ ফ্রিজ, একটা হলো ফ্রিজে রাখা মানে নর্মাল 4 ডিগ্রিতে, 4 ডিগ্রিতে কতক্ষণ রাখা যেতে পারে? এক্ষেত্রে আমি বলবো যে আমাদের নর্মাল যে খাবারগুলো আমরা রাখি, বলা হচ্ছে যে একটা নর্মাল খাবার ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখা 12 ঘন্টার মধ্যেই রাখাটা ভালো। যদিও এটা বলা হচ্ছে যে 72 ঘন্টা পর্যন্ত রাখা যায়, কিন্তু 72 ঘন্টা পর্যন্ত খাবারটা থাকলে সেই গুণগত মানটা থাকে না। তো এখন এমন রান্না করা মাংস আর কাঁচা মাংস, রান্না করা মাংসটা আমাদের উপরের ফ্রিজে বা অল্প মানে চিলারে রাখা হয়, আর যেটা কাঁচা মাংস যেটাকে বলা হয় সেটা আমাদের ডিপ ফ্রিজে রাখা হয়, এবং ডিপ ফ্রিজে আমরা সর্বোচ্চ 3 মাস পর্যন্ত রাখতে পারি। জি, অনেক ধন্যবাদ আপনাকে, ডক্টর আরিফুল ইসলাম। আপনার কাছে আসবো। আমরা প্রায়ই দেখি রাস্তার পাশে নোংরা পরিবেশে অপরিষ্কার ছুরি যন্ত্র দিয়ে মাংস কাটা হচ্ছে। স্বাস্থ্যসম্মতভাবে মাংস কাটার সঠিক পদ্ধতিগুলো কি হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তো আসলে যদি আমরা
মানে বিশুদ্ধ মাংস খাই তখনই কিন্তু আমরা মানে আমাদের স্বাস্থ্য ঝুঁকি থাকবে না। আর যদি সেটি দূষিত হয় তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি থাকে। তো আপনি যে পয়েন্টটা বলেছেন এখানে যে নোংরা জায়গায় তারপর নোংরা ছুরি দিয়ে যদি আমরা কোনো কিছু কাটি তাহলে স্বাভাবিকভাবে দেখা যায় যে সেখান থেকেও কিন্তু এই অপরিষ্কার অপরিচ্ছন্ন যে ছুরি বা কাটিং যে সমস্ত জিনিস আছে সেখান থেকেও কিন্তু মানে মাংসে এই জীবাণুগুলো আসতে পারে বিভিন্ন ধরনের, যেটা স্বাস্থ্য ঝুঁকি বহন করে। তো তাহলে আমার এখান থেকে মানে কিভাবে আমি মাংস কাটবো সেই বিষয়গুলো এখন আমাদের জানতে হবে। তো আমাদের সবচেয়ে বড় বিষয় যে পরিষ্কার জায়গায় কিন্তু আমাদের মাংস কাটতে হবে, এবং যেখানে দেখা যায় পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে এবং পানি নিষ্কাশনেরও ব্যবস্থা আছে, যেখানে বজ্র অপসারণও করা যায়। তারপরে আমরা যে ছুরিটা ইউজ করব সেটি কিন্তু আসলে ব্যবহারের পূর্বে এটা কিন্তু জীবাণুমুক্ত করে নিতে হবে এবং এটি কিন্তু ধারালো হতে হবে। এটাও একটা ইম্পর্টেন্ট। তারপর যেখানে আমরা যে খাটিয়ে বলি, যেখানে আমরা মাংস কাটি বা টেবিল বা ত্রিপল যেখানে, বা সেটি কিন্তু অবশ্যই আমার কোনো মানে পরিষ্কার রাখতে হবে, কোনো ধুলাবালি থাকা যাবে না। ধুলাবালি থাকলে ওটা কিন্তু আসলে মাংস দূষিত করবে। তারপরে আরেকটা হচ্ছে যে মাটিতে রাখা যাবে না, মাংস কোনো অবস্থায় কিন্তু মাটিতে রাখা যাবে না। এই বিষয়গুলো এবং কাঁচা মাংস যেটি আছে সেটি কিন্তু ময়লা বর্জ্য অন্যান্য যেগুলো অনেক সময় দেখা যায় যে আমাকে আলাদা আলাদা করে রাখতে হবে। যেমন দেখা যাচ্ছে যে আমার যে ভুঁড়ির মাংস আবার মাংস আমরা অনেক সময় দেখা যায় যে একই পাত্রে রাখি, এটা কিন্তু রাখা যাবে না, কারণ ভুঁড়ির যে অংশ এখানে যে বজ্র থাকে সেটি বর্জ্য থাকে সেটি কিন্তু মানে মাংসের সাথে মিশে যেতে পারে। আরও একটু জিনিস লক্ষ্য আমরা দেখবো যে আসলে আমরা যখন কোনো জিনিস কাটি সেখানে দেখা যায় যে কুকুর বিড়াল আর অন্যান্য পশু পাখি কিন্তু সেখানে ভিড় জমায়। তো এটাও কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে অসতর্কতা মুহূর্তে তারা কিন্তু অনেক সময় দেখা যায় ছো দিয়ে সেটি খাওয়ার চেষ্টা করে। এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয়। তো কাজেই আমাদের এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যাতে এই পশু পাখি আশেপাশে সেখানে যেন না ভিড়তে পারে সেই বিষয়গুলো। আরেকটা হচ্ছে যে যারা মাংস কাটবে তাদের কিন্তু যেমন ছুরি আমরা বললাম যে এটি পরিষ্কার জীবাণুমুক্ত করে নিতে হবে, ধারালো হতে হবে। পাশাপাশি যিনি কাটবেন তার হাত কিন্তু ধুইতে হবে, মানে যাতে করে মাংস কোনোভাবে দূষিত না হয়। তো আরেকটা প্রশ্ন আমি করি যে অনেকে বারবার পানি ঢেলে যখন ময়লা হয়ে যায় অনেক সময় মাটিতে পড়ে যায় সেটা তুলে বারবার ধুয়ে অথবা মাংসগুলো প্রসেস করার আগে অনেকবার ধোয়ার চেষ্টা করে, তো এটা কি ঠিক? না, আসলে বেশি বেশি ধোয়া মানে খুব অতিরিক্ত ধোয়াটা ঠিক না। আমরা হয়তো অনেক সময় দেখা যায় যে সামান্য একটা ময়লার কারণে সেটি হয়তো আমরা ধুয়ে নিতেই পারি, হ্যাঁ, কিন্তু যদি আমরা বারবার ধুই দেখা যাচ্ছে এতে তার পুষ্টিগুণও কিন্তু নষ্ট হয়ে যায়। আরেকটা হচ্ছে কোন পানি দিয়ে আমি ধুচ্ছি সেটাও কিন্তু একটা বিষয়। অনেক সময় দেখা গেল যে নোংরা পানি যে ব্যবহার করেছে সেই পানিতে ধুচ্ছি, বারবার একই পানিতে ধুচ্ছি, তাতে হচ্ছে কি মানে আমার কিন্তু মানে ভালোর চেয়ে ক্ষতিটাই হচ্ছে বেশি হওয়ার সম্ভাবনা বেশি। তাতে কারণ নোংরা পানিতে কিন্তু জীবাণু থাকে, সেটি কিন্তু মাংসে এসে এটা কিন্তু আবার আমার স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতেছে। আমার মনে হয় দর্শকরা বুঝতে পারছেন, আপনারা এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। আমি আসছি ডাক্তার শ্যামল কুমার রায় আপনার কাছে। যারা মাংস কাটেন বা প্রসেস করেন তাদের স্বাস্থ্যগত বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন। যারা মাংস কাটবেন তো মাংস কাটার আগে দেখে নিতে হবে তার ছুরিটা সচল কিনা, ধারালো কিনা, পরিষ্কার কিনা। এর পাশাপাশি যিনি কাটবেন তার হাতটা পরিষ্কার কিনা, তারপর নখ পরিষ্কার আছে কিনা, তাহলে উনি এটা করবেন। এর পাশাপাশি খেয়াল করতে হবে তার স্বাস্থ্যগত দিকটাও খেয়াল করতে হবে। তাহলে ওই সময় জ্বর থাকতে পারে, হাঁচি কাশি থাকতে পারে, তাহলে উনি মাংস কাটার সময় এগুলা মাংসের সাথে সংক্রমণ মিশে যেতে পারে। আরেকটা ব্যাপার হলো যে যিনি কাটবেন তার যদি আগে কোনো ক্ষত চিহ্ন থাকে হাতে, তাহলে ওখান থেকে ওই ময়লা টয়লাগুলো আমার মাংসের সাথে মিশে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমার মাংসটা দূষিত হয়ে যাবে। এবং সেক্ষেত্রে যদি ক্ষত চিহ্ন থাকে যিনি কাটবেন তিনি বিরত থাকাই ভালো। সুস্থ অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন হাত নিয়ে ধারালো ছুরি নিয়ে করাটাই সবচেয়ে উত্তম। তার মানে হলো যে আমাদের সব কিছুতেই পরিষ্কার পরিচ্ছন্ন মানে স্বাস্থ্যগত যে বিষয়টা খুবই জরুরি। কারণ আমরা ভালো পশু কিনলাম, ভালোভাবে জবাই করলাম, জবাইয়ের পরে যারা মাংসটা কাটলেন মানে তাদের কারণে যদি সেটা অনিরাপদ হয়ে যায় তাহলে আমাদের জন্য মানে সমস্যা আর কি। তো ধন্যবাদ আপনাকে। যারা মাংস বিতরণ করবেন, কারণ কোরবানির সময় এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের যে প্রায় সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত মাংস বিতরণে যুক্ত থাকে।
তো যারা মাংস বিতরণের সাথে যুক্ত তাদের স্বাস্থ্যগত বিষয় কি একইভাবে প্রযোজ্য? অবশ্যই মাংস যারা বিতরণ করবেন তারা যদি অসুস্থ থাকে, বিতরণ করতে গেলে কিন্তু এনার্জি দরকার হয়, শক্তির দরকার হয়। অসুস্থ থাকলে কীভাবে হবে? আর তার আগে তাকে পরিষ্কার থাকতে হবে, এবং এমন যেখানে মাংসটা রেখে বিতরণ করছি সেই জায়গাটা সুন্দর হবে, সে ঠান্ডা পরিবেশ হবে। অতিরিক্ত গরম পরিবেশে কেউ ওইভাবে দাঁড়াতেও পারবে না, মাংস বিতরণের কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না। এই জন্য যারা মাংস বিতরণ করবেন তাদেরও একটা শরীর ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এবং যে পাত্রে মাংস রাখা হয় সেটা পরিষ্কার থাকতে হবে। তারপরে মাংসটা রোদে রাখা যাবে না, যেনতেনভাবে মাংস রেখে মানুষ আসলো দিয়ে দিলাম, ওরকম বিষয়টা না। এবং অবশ্যই তাকে হাত পরিষ্কার অবস্থায় মাংসটা বিতরণ করলে ভালো হয়। জি, ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর বজলুর রহমান আপনার কাছে আসবো যে কোরবানির পরে সবচেয়ে বড় যে নাগরিক সমস্যা রক্ত, নারী ভুঁড়ি, বর্জ্য ব্যবস্থাপনা, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে আপনার মতামতটা জানতে চাচ্ছি, কী করণীয় উচিত? ধন্যবাদ আপনাকে। সাধারণত দেখা যাচ্ছে যে কুরবানির পরে আমাদের পরিবেশটা মারাত্মকভাবে দূষিত হয়ে যায়। এক্ষেত্রে আমরা বলবো যে পশুর রক্ত ড্রেন বা নালায় না ফেলাই উত্তম। যদি সুযোগ থাকে মাটিতে গর্ত করে রক্তটা রেখে তার উপর চুন অথবা ব্লিচিং পাউডার দিয়ে তারপরে মাটি চাপা দেওয়া উত্তম, যদি সুযোগ থাকে। আর যদি না থাকে তাহলে সেটি ভালো করে পলিথিনে ভরে এবং অন্যান্য যে নারী বুড়ি বা বর্জ্য অন্যান্য যা কিছু আছে সব কিছু পলিথিনে ভরে সিটি কর্পোরেশনের যে নির্ধারিত জায়গা আছে সেই নির্ধারিত জায়গায় রেখে দেওয়াটাই উত্তম। যত্রতত্র ফেলা উচিত নয়। উচিত নয় মানে এটা মানে দুর্গন্ধ, মাছি ইত্যাদি, দুর্গন্ধ, পরিবেশ দূষিত হবে। তো চামড়ার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ বার্তা আপনার আছে? ইয়েস, চামড়ার বিষয়ে আমাদের একটি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটি বার্তা আছে যে চামড়াটা দেখা যাচ্ছে যে এটা একটা বৈদেশিক মুদ্রা অর্জনের একটা হাতিয়ার। আমরা সাধারণত আমাদের অবহেলার জন্য এই মূল্যবান চামড়া নষ্ট হয়ে যায়। নষ্ট হলে সেটি দিয়ে আর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় না। আর এই ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস হবে যে চামড়া ছাড়ানোর 2 থেকে 3 ঘন্টার মধ্যে অবশ্যই সেই চামড়ায় লবণ লাগাতে হবে। এবং লবণ লাগানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে। অনেকে অল্প পরিমাণে লবণ লাগায়। লবণ লাগাতে হবে চামড়ার ওজনের 50%, মানে চামড়াটার ওজন যদি 30 কেজি হয় সেখানে 15 কেজি মোটা দানার লবণ লাগাতে হবে। এই মোটা দানার লবণ লাগালে যেটা হবে যে চামড়া থেকে কিছু পানি সে শুষে নেবে, প্লাস এইটার মধ্যে যে রোগ জীবাণু আছে সেগুলোকে ধ্বংস করবে। তা আমরা যেটা করি যে সামান্য পরিমাণে লবণ লাগাই, এতে কিন্তু খুব একটা উপকার হয় না। এটা আমাদের একটা মেসেজ অধিদপ্তর থেকে। জি, ধন্যবাদ আপনাকে। ডাক্তার শ্যামল কুমার রায়, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার, যে কোরবানির সময় অনেক পরিবার একসাথে অনেক মাংস পেয়ে যায়। স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়ে আপনার পরামর্শ কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা কোরবানির সময় আমরা দেখেছি বিভিন্ন পরিবারের আত্মীয় স্বজনের কাছ থেকে বা শুভানুধ্যায়ের কাছ থেকে আমরা অনেক মাংস পেয়ে যাই। তো সেই সব মাংসগুলো আমরা ছোট ছোট প্যাকেটে করে রাখতে পারি, পরিষ্কার পাত্রে রাখতে পারি। এক্ষেত্রে একটা বিশেষ ধরনের ব্যাগ পাওয়া যায়, সেই ব্যাগটাও ব্যবহার করতে পারি। এবং ব্যাগগুলো আমরা যখন নিজের খাবারের জন্য ফ্রিজে রেখে দিই তাহলে ওই মাংসগুলো আলাদা অন্য মাংস থেকে আলাদা করে রাখতে হবে। এবং আমরা এমনভাবে প্যাকেটজাত করব যে প্যাকেটটা বের করে একবারে রান্না করে পরিবারের সদস্য সহ খাওয়া যায়। কিন্তু একবার বের করে খেয়ে আবার ভিতরে ঢুকাবো এরকম না করা ভালো, তাহলে ওই মাংসটার গুণগত মান এবং অন্যান্য রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে। আর যত দূর সম্ভব আমাদের মাংস সংরক্ষণ, মাংস প্রসেসিং করে আমরা ফ্রিজে রাখবো প্যাকেটে করে। আর যেটুকু দেওয়ার কথা যদি দ্রুত মানুষের মধ্যে বিতরণ করা যায় ততই ভালো হয়। আরেকটা বিষয় আছে যে মানে একবার ডিপ ফ্রিজে মাংস রেখে ওটা বের করে নর্মালি এনে আবার কি ফ্রিজে ডিপে রাখা যায়, এই বিষয়টা? আমি ক্ষেত্রে বলবো যে আমি আগে বলেছি যে আমরা যে খাবারটুকু এক বেলায় আমরা রান্না করে খেতে পারি পরিবারের সদস্য সহ সেটুকু পরিমাণ প্যাকেট রাখবো। কিন্তু যদি বেঁচে যায় সেটা অন্য কাউকে দিয়ে খাওয়াই দিতে হবে বা অন্যভাবে বিতরণ করতে হবে। সেইটার বেঁচে যাওয়া অংশ আমরা আবার ফ্রিজে ঢোকাবো না, তাহলে ওই মাংসটা
ও খাওয়ার মতো গুণগত থাকবে মান না। ঠিক থাকবে না। গুণগত ঠিক থাকবে না এবং অন্য অন্য রোগ সংক্রমণের সুযোগ থাকে। আর ডিপ ফ্রিজে যে মাংসটা রাখবো সেটা দীর্ঘ 3 মাস পর্যন্ত আমরা এটা রাখতে পারি। তার মানে মেসেজটা হলো যে মানে আমাদের দর্শকদের জন্য, কারণ ছোট ছোট যে পরিমাণ আমরা রান্নায় খেতে পারবো একবারে, সেই পরিমাণ প্যাকেট করে সেটা ডিপে রাখতে হবে। অবশ্যই মানে একসাথে অনেকগুলো মাংস যাতে আমরা একসাথে ডিপে একসাথে না রাখে। জি, খুবই চমৎকার। তো আরেকটা প্রশ্ন আমি যদি আপনাকে করি, সেটা হলো যে কোরবানির দিন আমরা আসলে মানে খুশিতে বা আনন্দে সবাই মিলে হৈ হুল্লোড় করে অনেক মাংস খেয়ে থাকি একসাথে। তো পুষ্টিগত দৃষ্টিতে আপনার পরামর্শ কি এই বিষয়ে? সেক্ষেত্রে আমি বলবো যে পরিমিতে খাওয়াটাই ভালো। আমরা ছোটবেলায় শুনেছি যে ক্ষুধা থাকতে খাও, ক্ষুধা রেখে খাও। বিশেষ করে মাংস খাবারটা খাওয়ার সময় আমাদের খেয়াল করতে হবে যে আমার জন্য কতটুকু দরকার। বেশি পরিমাণ খেলে সেটা আমার পেটে ডিস্টার্ব করবে, ইনডাইজেশন হবে এবং অস্বস্তি তৈরি করবে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য পরিমিত খাবার খাওয়াটাই উত্তম। এবং যদি আমরা বলি যে একটু আনন্দে বা উৎসবের কারণে, এমনকি আমরা এটাও দেখেছি কোনো দাওয়াতে গেলে আমরা একটু বেশি মাংস খেয়ে ফেলি। খাওয়ার পরের যে অবস্থাটা যিনি খান তিনি বোঝেন যে কতটা কষ্টকর। তো সেই জন্য আমার মনে হয় যে পরিমিত মাংস খাওয়াটাই ভালো। জি, ধন্যবাদ। আমি প্রফেসর ডক্টর আরিফুল ইসলাম আপনাকে একটা প্রশ্ন করব, সেটা হলো যে পোস্টমর্টেম, আলগর মর্টিস বা রাইগর মর্টিস আমরা যেটা বলি, যে এই বিষয়গুলো আমাদের এই প্রাণী জবাইয়ের ক্ষেত্রে, পশু জবাইয়ের ক্ষেত্রে, কুরবানিতে খুব লক্ষণীয় ব্যাপার। কারণ আমরা খেয়াল করি যে গ্রামে গঞ্জে বিশেষ করে যে সকালে নামাজ পড়ে এসে জবাই করলো, অনেকগুলো মানুষ এসে তারপরে একসাথে কয়েকটা বাড়ি বাড়ি গিয়ে কাটলো, জবাই করলো। তো ওইখানে লম্বা সময় ধরে মানে পশু চামড়া ছাড়াইতে লাগে, লোক পাওয়া যায় না, লম্বা সময় ধরে মাংস কাটতেছে, রাইট। আবার মাংস রাখতেছে, অনেক রাত অবধি পর্যন্ত বিতরণ করে। তো সেক্ষেত্রে এই পোস্টমর্টেম বা আলগর মর্টিস, রাইগর মর্টিস, এই যে বিষয়টা মাংসের গুণগত মানের দিকে বিবেচনায় এগুলো কতটা গুরুত্বপূর্ণ, দর্শকদের যদি একটু সহজ ভাষায় যদি বলেন। ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাকে করা হয়েছে। তো বিশেষ করে এই প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যে আমাদের মানে একজন দিয়েছেন, আমাদের এক সহকর্মী এখানে বলেছেন। তো আমি যেটি বলবো যে আসলে মাংসর গুণগত মান সেটি ইম্পর্ট্যান্ট, যেটি আসলে স্বাস্থ্যসম্মত কিনা। তো সেটি যদি আমি করি, আমাকে কিন্তু যত দ্রুত সম্ভব জবাইয়ের পর এটা খুব দ্রুতভাবে তার যে স্কিনিং করা, বিশেষ করে চামড়া ছাড়ানোর কাজটা কিন্তু আমাকে করতে হবে। চামড়া ছাড়ানো, আমরা জানি যে চামড়া ছাড়ানো, চামড়ার নিচের অংশটা কিন্তু সবসময় বিশুদ্ধ। এই চামড়া কাটার সময় কিন্তু এই মানে যে দূষণগুলো কিন্তু ভিতরে ঢোকে। তো এই জন্য হচ্ছে কি যত দ্রুত সম্ভব মানে মাংস কেটে এটাকে কিন্তু বিতরণ করতে হবে। এখন আমাদের হয়তো অনেক সময় দেখা যায় যে মানুষের অভাব, দেখা যায় ওই সময় আসলে সংকট থাকে, বাস্তবতা এটা দেরি হয়। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে দক্ষও না, এবং দক্ষও না, দেখা যায় যে মানে অদক্ষ ব্যক্তির দ্বারাও এটি হয়। তো এই জন্য আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যত দ্রুত সম্ভব। এবং এই দ্রুত সম্ভব আবার কিন্তু আমাদের এটি মানে আবার সাথে সাথে যদি মানে শীতল করার ব্যবস্থা থাকে, রেফ্রিজারেশনের সুযোগ থাকে বা ফ্রিজিং করার সুযোগ থাকে, সাথে সাথে কিন্তু সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে। না হলে দীর্ঘক্ষণ যদি আমি মাংস রাখি, আমরা জানি যে মাংস একটি দ্রুত পচনশীল জিনিস, যেখানে ব্যাকটেরিয়া খুব দ্রুত এখানে জন্মায় এবং মাংসের যে গুণগত মান, মাংসের যে সংরক্ষণের যে কিপিং কোয়ালিটি আমরা যেটাকে বলি, সেটি কিন্তু মানে নষ্ট হয়ে যায় যদি আমরা দ্রুত এটাকে সংরক্ষণ না করি। জি, অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমি আপনাদের অনুরোধ করব যে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। তো প্রফেসর ডক্টর আরিফুল ইসলাম স্যার, আপনিও বলছেন, আমাদের বজলুর রহমান, আপনি শ্যামল কুমার রায়, আমি আপনাকে যদি বলি যে আমাদের এই আজকের যে এই আলোচনার এর প্রেক্ষিতে স্বাস্থ্যগত বিষয় দিক থেকে জনস্বাস্থ্য বিষয়ের উপরে আর কি আপনার মতামতটা কি দর্শকদের উদ্দেশ্যে এই কোরবানির ঈদকে সামনে রেখে? আমি এর উত্তরে বলবো যে সামনে কোরবানির ঈদ আসছে, আপনারা সবাই
আনন্দের সাথে এই ঈদটা কাটাবেন এবং আমি মনে করি যে আপনার এই আনন্দটাকে আরও সুন্দর করার জন্য আপনারা সুস্থ পশু নির্বাচন করবেন এবং সুস্থ পশুটা নির্বাচন করার পরে আপনারা সঠিক পদ্ধতিতে প্রসেসিং করবেন, জবাই করা থেকে শুরু করে মাংস প্রসেসিং, চামড়া ছাড়ানো সব কিছু। এবং এইটা সবসময় খেয়াল রাখবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা বলি ইমানের অঙ্গ, তো আমাদের পরিষ্কার থাকতে হবে। পরিষ্কার থাকলে আমাদের অন্যান্য সমস্যাগুলো দূর হয়ে যাবে। যেমন মাংস কাটার সময় যদি পরিষ্কার ছুরি ব্যবহার করি, যিনি কাটছেন তার যদি নখ পরিষ্কার থাকে, হাত পরিষ্কার থাকে, তার হাতে যদি কোনো ক্ষতচিহ্ন না থাকে, তাহলে এই প্রসেসিংটা সুন্দর হবে। এবং প্রসেসিং করার পরে যে মাংসগুলো আপনারা রাখবেন বা বিতরণ করবেন সেটা যাতে একটা পরিষ্কার জায়গায় রাখা হয়, পরিষ্কার পাত্রে রাখা হয় জি। এবং তাপমাত্রা যেন বজায় থাকে। বেশি তাপমাত্রায় বা বেশিক্ষণ রোদে রাখবেন না এবং মাংস কাটার পরে 4 থেকে 6 ঘন্টার মধ্যে মাংস সংরক্ষণ করবেন বা মানুষকে বিতরণ করে দেবেন। তা আমি আবারও বলবো যে পরিষ্কার থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দ উপভোগ করুন এবং সবাইকে আনন্দের অংশীদার করুন। জি, ধন্যবাদ আমার জন্য আপনাকে। শুভকামনা। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ ডক্টর বজলুর রহমান। আপনি যদি শেষ বার্তা আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জি, ধন্যবাদ আপনাকে। আমি শেষ বার্তায় যেটা বলবো যে অযথায় আপনারা ভীত হবেন না, কারণ অধিকাংশ ক্ষেত্রেই গরু মোটাতাজাকরণ স্বাভাবিক প্রক্রিয়ায় হয়ে থাকে। অস্বাভাবিক প্রক্রিয়ায় বা অন্য কোনো উপায়ে সাধারণত হয় না। এটি 2-1টি ক্ষেত্রে উদাহরণ। এই ক্ষেত্রে আমি জনসাধারণকে বলবো যে আপনারা অযথায় ভীত হবেন না। কোনো ক্ষেত্রে যদি অ্যানিমেলের জন্য আপনার সন্দেহ হয়ে থাকে তাহলে প্রতিটি বাজারে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ভেটেরিনারি মেডিকেল টিম আছে, ভেটেরিনারি মেডিকেল টিমের সহায়তা নেবেন। আর যে জিনিসটি বলবো যে কোরবানি করার সময় প্রফেসর আরিফুল ইসলামও বলেছেন যথেষ্ট পরিমাণে পানি খাওয়াতে হবে। যথেষ্ট পরিমাণে পানি পান করলে চামড়া ছাড়ানো ইজি হয়ে যাবে। চামড়া আমাদের একটি মূল্যবান সম্পদ, এই সম্পদটি যাতে নষ্ট না হয়। চামড়া সংরক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছি যে 2-3 ঘন্টার মধ্যেই তাতে প্রচুর পরিমাণে লবণ লাগাতে হবে। যদি এটি কাজ না করি প্রতি বছরে দেখা যাচ্ছে যে আমাদের বিপুল পরিমাণে চামড়া পচন ধরে নষ্ট হয়ে যায়, মূল্যবান বৈদেশিক মুদ্রা আমরা হারিয়ে ফেলি। তাই জনগণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা নিরাপদে কোরবানি করুন এবং স্বাস্থ্যসম্মত উপায় করুন, পরিষ্কার পরিচ্ছন্ন উপায় করুন এবং কোরবানির ঈদটি উদযাপন করুন। আপনাদেরকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, প্রফেসর ডক্টর আরিফুল ইসলাম, আপনার যদি কিছু বলার থাকে। ধন্যবাদ। আসলে সুন্দর একটা প্রোগ্রাম আমরা এনজয় করলাম, অনেক বিষয় আলোচনা হয়েছে। এটি আমি মনে করি জনসচেতনতার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমি যেটা বলতে চাই যে আমার যে মেসেজ সেটি হচ্ছে যে প্রথম যে বিষয়টা যে জনস্বাস্থ্য সুরক্ষার জন্য যেটি দরকার সেটি হচ্ছে যে সুস্থ প্রাণী নির্বাচন করা, প্রথম জবাইয়ের জন্য পূর্ব শর্ত এটি। দ্বিতীয় হচ্ছে যে প্রাণীটি আপনি বাজার থেকে নিয়ে এসে আপনি বাসায় নিয়ে আসলেন তার সাথে মানবিক আচরণ করতে হবে আপনাকে। তার স্বাস্থ্যসম্মত বাসস্থান নিশ্চিত করতে হবে, তাকে রেস্ট দিতে হবে, তাকে পর্যাপ্ত মানে সে যেন ট্রেস না হয়। আমরা জানি যে ট্রেসে থাকলে কিন্তু তার মাংসের গুণগত মানটা নষ্ট হয়ে যায়। এরপরে তার একটা জবাইয়ের একটা প্রস্তুতি আছে, যেটিও কিন্তু আলটিমেটলি ভালো মাংসের সাথে সম্পর্ক যুক্ত। যেমন হচ্ছে যে তাকে 12 ঘন্টা আগে কিন্তু খাওয়াটা বন্ধ করতে হবে, পর্যাপ্ত পানি খাওয়াতে হবে। এবং এরপরে হচ্ছে যে জবাইয়ের যে প্রস্তুতি আমাদের, সেটি যে জবাই যখন আমি এটাকে করব, জবাইয়ের জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং এর সাথে যে সমস্ত ব্যক্তিবর্গ জড়িত তারা যেন প্রশিক্ষিত হয়, মানে এবং তারা আরেকটা বিষয় যে প্রাণীকে যেন ভীতি সন্ত্রস্ত না হয়। আমরা যেন প্রাণীর যে কল্যাণ, অ্যানিম্যাল ওয়েলফেয়ার, সেটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে। এরপরে যেটি জবাইয়ের পরে যে আমরা যে মাংস কাটি সেটি অবশ্যই মানে পরিষ্কার জায়গায় এবং যে ছুরিতে আমরা করব সেটি জীবাণুমুক্ত হবে ব্যবহারের পূর্বে, ইভেন ব্যবহারের পরেও কিন্তু আবার আমাকে জীবাণুমুক্ত করতে হবে। সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে মানে কি মেসেজটা হচ্ছে যে আপনারা সুস্থ প্রাণী নির্বাচন করুন, এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ আমার। এবং সেইখানে যদি আপনি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে আপনি ওখানে কিন্তু ভ্রাম্যমাণ ভেটেরিনারি টিমও থাকে কোরবানির হাটে, সেখানে কিন্তু তাদেরও আপনি সহযোগিতা নিতে পারেন যে এটি কি আসলে সুস্থ প্রাণী আমি নিচ্ছি কিনা।
জি, আপনাদের ধন্যবাদ। তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কুরবানি শুধু পশু জবাই নয়, এটি দায়িত্ব, সচেতনতা এবং স্বাস্থ্য নিরাপত্তার বিষয়। আজকের আলোচনার মূল বার্তা: সুস্থ পশু কিনুন, পশুর যত্ন নিন, স্বাস্থ্যসম্মত উপায়ে জবাই করুন, অর্গান দেখে পশুর স্বাস্থ্য বুঝুন, পরিচ্ছন্নভাবে মাংস কাটুন, নিরাপদভাবে সংরক্ষণ করুন, বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে করুন। তাহলেই আমরা এই কুরবানির যে আমরা নিরাপদ মাংসর কথা বলছি সেটা আমরা নিশ্চিত করতে পারব। মনে রাখবেন, সুস্থ পশু মানেই নিরাপদ মাংস, আর নিরাপদ মাংসই সুস্থ পরিবারের ভিত্তি। দর্শক, গুজব, ভুল বা আংশিক ধারণা নয়, খাদ্য নিরাপত্তার বাস্তব চিত্র ও বিজ্ঞান ভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার অন্য কোনো বিষয় নিয়ে। সবাই সচেতন হন, নিরাপদ খাদ্য গ্রহণ করুন, সুস্থ থাকুন। সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।